সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত আরটিভির স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই অনুষ্ঠানটি বাংলাদেশের একমাত্র অনুষ্ঠান যেটি সিরিজ আকারে আমরা চোখের স্বাস্থ্য নিয়ে কথা বলছি। চোখ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে একজোড়া চোখ দিয়েছেন, যে চোখ দিয়ে আমরা এই সুন্দর পৃথিবীটাকে দেখছি। না হলে হয়তো এই পৃথিবীর সৌন্দর্য, এই পৃথিবীতে বেঁচে থাকার আনন্দ অনেকখানি আমাদের জন্য কম হতো, আমরা অনেকটাই বঞ্চিত হতাম। কিন্তু এই গুরুত্বপূর্ণ অঙ্গটি নিয়ে আমরা যেন অনেকটাই বেখবর, আমরা যেন অনেকটাই অসচেতন, বা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় অন্যান্য বিষয়ে যতটা এগিয়েছে, হয়তো চোখের ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি এখনও চোখের চিকিৎসায়। কিন্তু আমরা চেষ্টা করছি মানুষের মধ্যে এই সচেতনতা বাড়ানোর জন্য, এবং সে কারণেই এই অনুষ্ঠানটির আয়োজন। আমাদের বরাবরের মতোই আজকেও আমাদের স্টুডিওতে একজন বিশেষজ্ঞ অতিথি উপস্থিত হয়েছেন। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি তার সাথে। আমাদের সাথে আছেন অধ্যাপক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার কামরুল হাসান খান। ডাক্তার কামরুল হাসান খান তিনি ফ্যাকো, ল্যাসিক, স্মাইল ও আইসিএল বিশেষজ্ঞ, অ্যারিস্টো আই হসপিটাল, ঢাকা। অধ্যাপক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার কামরুল হাসান খান স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আরটিভিকে ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আরটিভির আজ যারা অনুষ্ঠান শুনছেন, যে দর্শকবৃন্দ আছেন, তাদেরকে সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে। আমাদের রিফ্র্যাক্টিভ সার্জারি মানে কি সেটা আমরা তো আলোচনা করবই। এইখানে আমরা আজকে ল্যাসিক, স্মাইল এবং আইসিএল এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমেই আমরা একটু স্যারের কাছে জানতে চাই যে রিফ্র্যাক্টিভ সার্জারি আসলে কি, বা এটা রিফ্র্যাক্টিভ সার্জারি বলতে কি বোঝায়? ধন্যবাদ। রিফ্র্যাক্টিভ সার্জারি আমাদের চোখে যে চোখের পাওয়ারের সমস্যা, মূলত পাওয়ারের সমস্যা, যেমন আপনি একটা স্পেকটেকল পরে আছেন, হ্যাঁ, তো এবং একটা গুড নাম্বার অফ পিপল এবং দ্য হিউম্যান পপুলেশন দ্বারা চোখের পাওয়ারের সমস্যায় ভুগছেন। এই চোখের পাওয়ারের সমস্যাটা আমরা সাধারণত চশমা দিয়ে কারেকশন করে থাকি বা আমাদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে থাকি। এইটারই একটা বিকল্প, সার্জিক্যাল ঠিক না, এটাকে আমরা কিছুটা সার্জারি, কিছুটা লেজার, এই রিফ্র্যাক্টিভ সার্জারি দিয়ে আমরা এই চশমা মুক্ত করতে পারি আপনাকে। অর্থাৎ আপনি এখন চশমা দিয়ে যেমন দেখছেন, এই সার্জারিটা করলে বা এই প্রসেসটা করলে আপনি চশমা ছাড়াই সেটা করতে পারবেন। এটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ সার্জারি মোটা দাগে। থ্যাংক ইউ স্যার। তার মানে আমাদের চশমার বিকল্প হিসেবে যে অপারেশন, সেটাই হচ্ছে রিফ্র্যাক্টিভ সার্জারি। আমরা আসলে সত্যি কথা বলতে, আমি যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম তখন আমার ধারণা ছিল যে চোখের ডাক্তারের মূল কাজ হচ্ছে চশমা দেয়া। কিন্তু আসলে এই জায়গা থেকে কিন্তু এখন অনেকটাই আমরা সরে এসেছি, তাই না? আমাদের এখন প্রচুর পরিমাণে মানুষ রিফ্র্যাক্টিভ সার্জারি করছে। স্যার, আমরা কি কি রিফ্র্যাক্টিভ সার্জারি, আমরা কয়েকটা নাম বলেছিলাম, যে ল্যাসিক, স্মাইল এবং আইসিএল। তো একটু যদি এই সার্জারিগুলো সম্পর্কে আমাদেরকে একটু বলতেন। জি, অবশ্যই। বেসিক্যালি ল্যাসিক হচ্ছে লেজার দিয়ে চোখের পাওয়ার কারেকশন করা, স্মাইলও এই লেজার দিয়েই চোখের পাওয়ার কারেকশন করা। এই দুটো আমরা প্রায় কাছাকাছি বলবো। আর আইসিএলটা একটু অন্য জিনিস, সেটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলি। প্রথম হচ্ছে ল্যাসিক। ল্যাসিক হচ্ছে আমাদের চোখের যে পাওয়ার, মূলত কেন পাওয়ার, আমাদের চোখের একটা গঠন আছে এবং একটা আইডিয়াল শেপ আছে। বিশেষ করে আপনারা সামনের থেকে যে স্বচ্ছ, যদি জিনিসটা স্বচ্ছ, কিন্তু আমরা সাধারণত কালো মণি বলে থাকি, যে কর্নিয়াটা, এই কর্নিয়ার একটা স্ট্যান্ডার্ড কার্ভেচার আছে, যার এই কার্ভেচারটা স্ট্যান্ডার্ড, তার চোখে কোনো পাওয়ারের প্রয়োজন হয় না। সেই কার্ভেচার থেকে যেটুকু ডেভিয়েশন হয় তাতেই পাওয়ার লাগে। এখন সেই ডেভিয়েশনটা স্টিপ হতে পারে, ফ্ল্যাট হতে পারে, অর্থাৎ আইডিয়াল শেপ থেকে এই ব্যতিক্রম হলেই তার চোখে পাওয়ার লাগে। এখন আমরা সেটা করি কি, আমরা চশমা দিয়ে সেই পাওয়ারটাকে কারেকশন করে দিই, যাতে ওনার যে কোনো একটা ইমেজ ওনার রেটিনাতে খুব নিখুঁতভাবে যেতে পারে। এখন সেইটা আমরা লেজার রশ্মি দিয়ে এই কার্ভেচারটা কারেকশন করি। এটা তিনটা প্ল্যাটফর্ম বেসিক্যালি। ল্যাসিকটা মানুষ একটু বেশি জানে, যেহেতু এটা প্রথমেই খুবই জনপ্রিয় বা জনগণের কাছে বা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে গিয়েছে। একটা হচ্ছে পিআরকে, একটা হচ্ছে ল্যাসিক, আর একটা হচ্ছে স্মাইল। এই তিনটাই হচ্ছে কর্নিয়ার কার্ভেচার চেঞ্জ করার জন্য। আরেকটা আমরা আরেকটু ডিটেলসে যাব। আরেকটা আপনি যেটা বলেছেন আইসিএলটা হচ্ছে এই যেটা লেজার দিয়ে কারেকশন করা যাবে না। আচ্ছা, লেজার দিয়ে কারেকশন করা না গেলে তাহলে কি তার আর কোনো উপায় নেই?
এটাই আমাদের একটা বিরাট একটা ব্লেসিং আমরা বলবো, যে একটা নির্দিষ্ট লেভেলের পাওয়ারের বেশি হলে সেটা আর আমরা লেজার দিয়ে কারেকশন করতে পারি না। আচ্ছা, তো কিছুদিন আগেও, অর্থাৎ এই আইসিএল চালু হওয়ার আগেও যাদের এরকম পাওয়ার, মনে করেন -12, 14, 15 এরকম পাওয়ার যাদের, তাদের আমরা লেসিক করতে পারতাম না। কিন্তু এখন কিন্তু তাদের ওখানে আমরা একটা ইমপ্লান্ট বসিয়ে দিই। আচ্ছা। অনেকেই কিন্তু কন্ট্যাক্ট লেন্স পরে, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এইটা কিন্তু কন্ট্যাক্ট লেন্স না, কন্ট্যাক্ট লেন্সটা আমরা চোখের কর্নিয়ার উপরে বসাই, আর এটা হচ্ছে চোখের ভিতরে ইমপ্লান্ট করে দিই। এইটা হচ্ছে আইসিএল, ইমপ্লান্টেবল কোলামার লেন্স। এটা হচ্ছে সংক্ষেপে 3টার ভ্যারাইটি আর ভেরিয়েশন। বুঝতে পেরেছি স্যার, আমার ধারণা কিছুটা মানে বোঝা গেছে, পরিষ্কার হয়ে গেছে। তাহলে এই লেসিক আর স্মাইলের ভিতরে আমরা যদি মানে আলাদা করে একটু পার্থক্যটা যদি সংক্ষেপে একটু বলেন তাহলে আর একটু সহজ হবে। যেটা আমি প্রথমে বলছিলাম যে পার্থক্য লেজার রশ্মি দিয়ে আমরা চোখের পাওয়ার কারেকশন করি, যেটা ল্যাসিক সেটাতে 2বার লেজার দেওয়া হয়। প্রথমে একবার লেজার দিয়ে চোখের কর্নিয়ার একটা পাতলা লেয়ার সেপারেট করা হয় এবং সেটাকে এরকম উল্টানো হয়। আচ্ছা, তারপরে যে বেডটা, ওই বেডের উপরে সেকেন্ড টাইম লেজার দেওয়া হয়। এই সেকেন্ড টাইম লেজার দিয়ে হচ্ছে চোখের পাওয়ার কারেকশন করা হয়, আর প্রথম লেজারটা দিয়ে ওই পাতলা লেয়ারটা আলাদা করা হয়। এইটা হচ্ছে ল্যাসিক। এইটা লেজার, ওই যে পাতলা একটা লেয়ার আলাদা করা হয়, এটা আপনার একটা ইলেকট্রনিক ব্লেড দিয়েও করা যায়, আচ্ছা। আবার লেজার দিয়েও করা যায়। অর্থাৎ প্রথম অংশটা সেম, হয় ইলেকট্রনিক ব্লেড দিয়ে করবেন অথবা লেজার দিয়ে করবেন, যেটা দিয়ে চোখের পাতলা একটা লেয়ার আলাদা করা হবে। এই লেয়ারটা আমরা এরকম উঠিয়ে তারপরে সেকেন্ড একটা লেজার দেবো, ওইটা দিয়ে চোখের পাওয়ার কারেকশন করা হবে। করে ওই লেয়ারটা আবার রেখে দিলে ওটা নিজে নিজে লেগে যায়, ওটার জন্য কোনো স্টিচ বা কোনো অ্যাডিসিভ ম্যাটেরিয়াল লাগে না। বুঝতে পেরেছি। এইটা হচ্ছে ল্যাসিক। আর যেটা স্মাইল, ওইটাতে 2বার করা হয় না, একবারই করা হয়। অর্থাৎ ইনট্যাক্ট কর্নিয়ার উপরে লেজার দেওয়া হয়, সারফেসটা ইনট্যাক্ট থাকে, কিন্তু ভেতর থেকে একটা টিস্যু সেপারেট হয়ে যায়, যেটা আমরা একটা 2 মিলিমিটার ছিদ্র দিয়ে বের করে নিয়ে আসি। এইটা হচ্ছে গ্রস ডিফারেন্স। অর্থাৎ ল্যাসিকে আপনার কর্নিয়ার একটা লেয়ার উঠানো হবে, কিন্তু স্মাইলে এটা উঠানো হবে না, এটা ইনট্যাক্ট থাকবে। তার মানে বোঝা যাচ্ছে যে আসলে মানে চিকিৎসা ক্ষেত্রের প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার চলছে আসলে এই খাতে, এই সেক্টরে। মানে এটা একেবারেই বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি। মানে আপনি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যান, আমাদের এশিয়ান ওয়ার্ল্ডে যান, এই মুহূর্তে যে প্ল্যাটফর্মগুলো ব্যবহার হচ্ছে সারা বিশ্বে, আমাদের দেশেও আমাদের এই অ্যারিস্টো আই হসপিটাল বা আমাদের সমসাময়িক আরও কয়েকটা হসপিটালে এই প্রযুক্তি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। স্যার, আমি আরেকটা প্রশ্নে যাব, তার আগে আমি একটু দর্শকদের জানিয়ে দিতে চাই যে দর্শক, আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন এবং সেই নাম্বারে আপনারা ফোন করে আমাদের বিশেষজ্ঞ অতিথিকে আপনাদের প্রশ্নটি করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। স্যার, আমি একটা জিনিস জানতে চাই, এর বাইরে কি আরও কোনো প্ল্যাটফর্ম আছে স্যার? সিল্ক নামে সম্ভবত একটা প্ল্যাটফর্ম আছে স্যার, বা এরকম কিছু কি আছে স্যার? হ্যাঁ, আপনি খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন অবতারণা করেছেন। সেটা হচ্ছে, অনেকেই আমাদের রোগীদের মধ্যেও অনেকে কিন্তু আমাদেরকে বলে যে স্যার, আপনাদের এখানে কি সিল্ক অ্যাভেলেবল আছে কিনা। ওকে, বেসিক্যালি সিল্কও একটা প্ল্যাটফর্ম। এটা বেসিক্যালি আমরা যে রিফ্র্যাক্টিভ সার্জারিগুলো করি, এগুলি বিশ্বনন্দিত বেশ কয়েকটা বড় বড় প্রতিষ্ঠান, এগুলি মানে তারা সারা পৃথিবীতে এই মেশিনগুলি সাপ্লাই করে। এটা এক একজনের এক একটা প্ল্যাটফর্ম, মানে একটা প্রোটোকল, এই প্রোটোকল দিয়ে এই প্রসিজিওরটা করে। তো আমাদের যেমন স্মাইল একটা প্রোটোকল, ওরকম সিল্ক একটা প্রোটোকল, আরও একটা আছে কন্টুরা ভিশন। এটাও আমাদের রোগীরা অনেক সময় প্রশ্ন করে, কারণ ওনারা হয়তো এখন যেহেতু তথ্য প্রবাহের যুগ, সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাভেলেবল আছেন, ওনারা হয়তো শোনেন কারো কাছ থেকে যে সিল্ক, কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে আমাদের যে অ্যাসোসিয়েশনগুলো হয়, আন্তর্জাতিক সেমিনার সিম্পোজিয়ামগুলিতে হয়, এইখানে কিন্তু এই প্ল্যাটফর্মগুলির পক্ষে বিপক্ষে উপস্থাপন করা হয়। আসলে খুব বেশি ভেরিয়েশন কোনোটার মধ্যেই নাই। এখন কথা হচ্ছে যে আমি কি সিল্ক আনতে পারি না? আমিও পারি, কিন্তু এগুলি এত কস্টলি। মনে করেন আমাদের একটা হসপিটালের পক্ষে যে কোনো একটা প্ল্যাটফর্ম চুজ করাটাই মানে বুদ্ধিমানের কাজ, কারণ একটা প্ল্যাটফর্মে যেই পরিমাণ ইনভলভমেন্ট, ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট, এই একই রকম আর একটা প্ল্যাটফর্ম আপনার জন্য অ্যারেঞ্জ করা অত্যন্ত দুরূহ। কিন্তু বিশ্বমানের কিছু কিছু প্রতিষ্ঠান আছে, যেই প্রতিষ্ঠানগুলোর টার্নওভার এত বেশি, তারা একই প্রতিষ্ঠানে একাধিক প্ল্যাটফর্ম আনে। তো পেশেন্টের চাহিদা অনুযায়ী তাদের আর কোনো অসুবিধা হয় না। কিন্তু বেসিক্যালি আলটিমেটলি সায়েন্টিফিক যদি আমরা বলি, এই প্ল্যাটফর্মগুলির মধ্যে মোটা দাগে তো দূরের কথা, ইভেন মাইক্রো লেভেলেরও খুব বেশি ডিফারেন্স নাই।
আপনার মেইন পারপাস হচ্ছে চোখের কোনো ক্ষতি না করে রিফ্র্যাক্টিভ সার্জারি করে স্পেকটেকল ফ্রি হওয়া। সেটা আপনি যে প্ল্যাটফর্মই করেন আপনি নিশ্চিন্ত মনে করতে পারেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। কাদের ক্ষেত্রে লেসিক করা যায় আর কাদের ক্ষেত্রে করা যায় না, এই প্রশ্নটি আসলে সাধারণ মানুষ সবসময় আছে। স্বভাবতই বয়সেরও একটা ব্যাপার থাকে। এই যে আমরা এখন ল্যাসিকের কথা বলছি, নিশ্চয়ই অনেকেরই আগ্রহী হবে। তো প্রথম কথা হচ্ছে যে বয়স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। বয়স হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত 18 বছরের আগে সাধারণত ল্যাসিক করা হয় না। এটার কারণ কি? কারণ হচ্ছে যে নর্মাল ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেবল হচ্ছে মানুষের ফিজিক্যাল গ্রোথটা 18 বছর পর্যন্ত সব জায়গায়। আর একটু বিস্তারিত শুনবো এটা নিয়ে। আমাদের সাথে একজন দর্শক আছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয়টি বলুন এবং আপনার প্রশ্নটি বলুন। জি, আমার নাম রাজীব, আমি পাবনা থেকে বলছিলাম। জি। ওই আমার চোখের ওই কাছের ছোট ছোট লেখাগুলো আমি ভালো দেখতে পাই না, কিন্তু দূরের জিনিস সমস্যা হয় না। আর ওই চোখে আলো পড়লে ও বিপরীত পাশ থেকে গাড়ির আলো পড়লে আলোটা মানে কেমন যেন হচ্ছে ছাড়ায় পড়ে। মানে আপনার বয়সটা কাইন্ডলি একটু বলবেন কি? 39। 49? 39? জি না, 39। 39। ওকে ওকে, ধন্যবাদ দর্শক, আপনাকে স্যার। অসংখ্য ধন্যবাদ। আমাদের একটু থামাতে হচ্ছে স্যার, আপনাকে সরি। আমাদের উত্তরটা আমরা দিব, একটু ছোট বিরতি নিতে হচ্ছে স্যার আমাদেরকে। প্রিয় দর্শক, বিরতি নেবার সময় হলো। বিরতির পরে আমরা আবারও ফিরে আসবো অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত RTV স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ ফর অলে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম RTVর বিশেষ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান অ্যারিস্টো আই হসপিটাল নিবেদিত হেলথ ফর অলে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম রিফ্র্যাক্টিভ সার্জারি নিয়ে। একজন দর্শকের প্রশ্ন ছিল, স্যার প্রশ্নটির উত্তর যদি আপনি একটু বলতেন। আপনার বয়স 39, মানে ইন অ্যান্ড অ্যারাউন্ড 40। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল আর কি, সারা পৃথিবীর হিউম্যান পপুলেশন যাদের বয়স 40-র কাছাকাছি, তাদের আস্তে আস্তে একটু কাছে দেখতে অসুবিধা হয়। এটাকে আমরা প্রেসবায়োপিয়া বলে থাকি। 99 বা 98% হিউম্যান পপুলেশনেরই এটা কমন। এটা কোনো রোগই বলি না আমরা, এটাকে বলি স্বাভাবিক। আমাদের বাংলা একটা প্রচলিত আছে 40-এ চালসে, 40 তখন সে একটু কাছে দেখতে তার অসুবিধা হয়। তো এই কাছে দেখার জন্য আমরা তাদেরকে নিয়ার গ্লাস দিয়ে থাকি। অনেকেই দেখবেন যে একটু বয়স্ক মানুষ, সে সবসময় চশমা পরে না, কিন্তু কাছে দেখার জন্য একটা চশমা পরে। তবে আপনার জন্য আমাদের আরেকটা ভালো সংবাদ, সেটা হচ্ছে রিসেন্টলি বিশ্বব্যাপী এই যাদের কাছে দেখতে অসুবিধা, এদের জন্য লেজার ট্রিটমেন্ট আসছে। এটার নাম হচ্ছে প্রেসবিয়ন। এবং আপনারা খুশি হবেন, আমাদের অ্যারিস্টো আই হসপিটালে এই প্রেসবিয়ন কারেকশন করার জন্য লেজার ট্রিটমেন্ট আছে, এবং আমি বাংলাদেশে প্রথম করেছি। সো প্রথম হচ্ছে যে আপনার এটা স্বাভাবিক। আপনি জাস্ট একটা যে কোনো চোখের ডাক্তার দেখিয়ে একটা নিয়ার গ্লাস নেবেন, কাছে পড়ার জন্য চশমা নেবেন। এবং কেউ যদি আপনি অথবা এই ধরনের কেউ যদি এমন ইন্টারেস্টেড থাকেন যে না আমি নিয়ারের জন্য চশমা পরবো না, আমি লেজার দিয়ে কারেকশন করব, সেই প্রযুক্তিও এই মুহূর্তে বাংলাদেশে অ্যাভেলেবল আছে। ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আরও একজন দর্শক আছে, আমরা দর্শকের ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয়টি বলুন। জি, আমি নাজমুল বলছিলাম, জি। ঢাকা থেকে। আমি আমার আম্মার ব্যাপারে প্রশ্নটা করতে চাচ্ছি। সেটা হচ্ছে ওনার 60 ঊর্ধ্ব বয়স, 60+। আচ্ছা। তো ছানি আসতে, হালকা ছানি পড়ছে। এখানে ছানির জন্য কি অপারেশন মাস্ট, নাকি চশমা বা কোনো ওষুধে অন্য কোনো ব্যবস্থা আছে কিনা, ওষুধপত্র দিয়ে ভালো করা যায় কিনা, তাই তো? জি 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 জি। আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। জি, এটা একটা কমন বিষয়। এবং এটাও আমি আবার বলি যে অলমোস্ট 90% বা তারও অধিক সারা পৃথিবীর মানুষের একটা নির্দিষ্ট বয়সের পরে চোখে ছানি আসে। ছানিটা আসলে কি? ছানিটা হচ্ছে চোখের ভিতরে আল্লাহ তাআলা দেওয়ার একটা লেন্স আছে। ওই লেন্সটা জন্মের পর থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে, ওইটা একটা নির্দিষ্ট বয়সে গিয়ে ঘোলা হয়ে যায়, যাকে আমরা ছানি বলে থাকি। তো এই ছানির কিন্তু এখন পর্যন্ত বিশ্বে কোথাও কোনো ঔষধ বের হয়নি, অর্থাৎ কোনো ঔষধ দিয়ে ছানিটা দূর করা যাবে না। আর এই যখন ছানি পড়ে তখন কিন্তু আপনি চশমা দিয়েও আগে যেমন ভালো দেখতেন তখন আর সেটা দেখবেন না। সো এইটাতে আপনাকে সার্জারিতে যেতেই হবে। এবং এই সার্জারি প্রসিজিওর পরিবর্তন হতে 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 এখন অত্যাধুনিক সার্জারি হয়, সারা বাংলাদেশে হয়, ঢাকাতে হয়, ঢাকার বাইরেও হয়। কাজেই আপনি নিশ্চিন্ত মনে যে কোনো একজন বিশেষজ্ঞ চোখের ডাক্তার দিয়ে চোখের ছানি অপারেশনটা করে ফেলবেন। ধন্যবাদ। স্যার, রিফ্র্যাক্টিভ সার্জারি সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত করা যায়?
আচ্ছা, আমরা যেটা আলাপ করছিলাম যে সর্বনিম্ন 18 বছর, এটা একটু আরেকটু ব্যাখ্যা করে নিই। এই জন্য যে আপনি দেখবেন একটা বাচ্চা, তার হয়তো 15 বছর বয়স, সে চশমা নিয়ে আসলো, আমাদের 1 বছর পরে ফলো আপে আসলো, দেখলাম যে হয়তো আরো একটু পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটা স্ট্যান্ডার্ডলি আমরা বলি সাধারণত 18 বছরে গিয়ে স্টপ হয়। তারপরও ওইটা একটা ক্রাইটেরিয়া। আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে যে তার গত 1 বছরে যেন পাওয়ারটা স্টেবল থাকে। এই দুইটা ক্রাইটেরিয়া ফুলফিল করলে আপনার এইজ কভার করলো। আর হাইয়েস্ট কিন্তু কোনো এইজ নেই বেসিক্যালি, আচ্ছা। যে কোনো বয়সে করা যেতে পারে। এই রিফ্র্যাক্টিভ সার্জারি করা সম্ভব। এটা ওই ডক্টর যিনি করবেন তার সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারপরে করবেন। একটু আগে আমরা যে সম্মানিত দর্শকের কথাটা শুনলাম, যে যেমন 60 একজন মানুষ, তাকে সে যদি রিফ্র্যাক্টিভ সার্জারি করতে চায়, অর্থাৎ লেজার বেসড কোনো ট্রিটমেন্ট করতে চায়, তখন আমরা তার ক্যাটারাক্ট সাইটটাও কনসিডারেশনে রাখি। জি। যদি দেখি তার একটু ক্যাটারাক্ট ডেভেলপ শুরু হয়েছে, তাইলে আমরা তাকে ডিসকারেজ করি। কারণ ক্যাটারাক্ট অপারেশন করে তার চোখের ভিতরে যে ইন্ট্রাঅকুলার লেন্স দেব, সেটা দিয়েই তার চোখের কারেকশন হয়ে Correctionটা যাবে, হয়ে তখন যাবে। তো আর এই লেজার ট্রিটমেন্টের প্রয়োজন প্রয়োজন হবে না। স্যার, আমাদের সাথে আরো একজন সম্মানিত দর্শক আছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয়টি বলুন। দুঃখিত, লাইনটি কেটে গেছে। স্যার, এবার আমরা একটু আইসিএলটা হ্যাঁ, বলে হ্যাঁ, নিই। হ্যাঁ, যে ICL আমরা ল্যাসিক নিয়ে কথা বলেছি, স্মাইল নিয়ে কথা বলেছি, আইসিএলটা বলেছি এটা একটু আলাদা। সে আলাদাটা হলো এই, আপনাকে যদি, যেমনটা আমি বলছিলাম যে চোখের কর্নিয়ার উপরে লেজার দিয়ে চোখের কর্নিয়ার শেপটা পরিবর্তন করা হয়, এবং এই যে লেজার দিয়ে শেপটা চেঞ্জ হয়, তাতে কিন্তু আমার কর্নিয়ার থিকনেসটা একটু কমে। আচ্ছা, প্রতি ডায়াপ্টারের একটা স্ট্যান্ডার্ড হিসাব আছে। যে মনে করেন আপনার -3 আছে, আরেকজনের হয়তো আছে -5, সেম লেজার তো লাগবে না, আপনার লাগবে যতটুকু, ওনার তার চেয়ে বেশি লাগবে। এখন একজনে আসলো -12, তার তো আরও বেশি লেজার লাগবে। তো আমি কি এই ইনডেফিনিটভাবে লেজার দিতে পারবো? তা পারবো না। ওখানে আমাদের একটা মাত্রা দেয়া আছে যে আমি সর্বোচ্চ এতটুকু পরিমাণ আপনার কর্নিয়ার থিকনেস কমাতে পারবো। স্যার, আমরা এই আলোচনায় আসবো। স্যার, আমাদের সাথে একজন দর্শক আছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনি আপনার পরিচয়টি বলুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিজানুর রহমান বলছিলাম নারায়ণগঞ্জ থেকে। জি, জি, আমার সমস্যাটা হচ্ছে যে আমার বাম চোখটায় ব্যথা বেশ কিছুদিন ধরে, এবং একটু গাছ গাছের মতো বাজে। আর হচ্ছে গোসলের পরে অথবা অন্যান্য সময়ে একটু গাঢ় পানি আসে। আর হচ্ছে সামনের দিকে দেখতে একটু অসুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা। কম। আপনার বয়সটা বলবেন প্লিজ। বয়স হচ্ছে 50। 50। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, প্রথমে আপনি বলেছেন যে আপনার চোখে ব্যথাটাকে আমরা কিন্তু একটু সিরিয়াসলি নেই। হ্যাঁ, আপনি অন্য যেটা বলেছেন যে গোসলের সময় একটু পানি আসে, এটা বা দূরে মানে সামনে কম দেখেন, সেটা সামনে বলতে হয়তো আপনি কাছের কথা চিন্তা করেছেন। তো এটা হয়তো রিফ্র্যাক্টিভ এরর, অথবা আপনার প্রেসবায়োপিয়া, যেটা আমরা একটু আগে আলাপ করেছিলাম যে 40 পরে আমাদের একটু কাছে দেখতে অসুবিধা হয়, জি, জি। এটা ন্যাচারাল। তো এটা চশমা দিয়ে সমাধান করা সম্ভব। আপনি যে কোনো একজন চোখের ডাক্তার দেখালে আপনার কাছাকাছি সেটা সমাধান হবে। তবে আপনি যে ব্যথা বলেছেন, ব্যথাটাকে আমরা সবসময়, চোখে যদি কেউ ব্যথা বলে, আমরা ওটাকে একটু সিরিয়াসলি নেই। তো সেই ব্যথার অনেক কারণ আছে। চোখে কোনো প্রদাহ হলে ব্যথা হতে পারে, চোখে কোনো, অনেক সময় চোখের প্রেশার বাড়লে ব্যথা হতে পারে। এই প্রেশারটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট। হ্যাঁ, কারণ প্রেশার যদি পারসিস্টেন্টলি বেশি থাকে, তাইলে একটা রোগ হয় যেটাকে আমরা গ্লুকোমা বলে থাকি। আপনার হয়েছে এই কথা কিন্তু আমি বলছি না। আমি বলছি যে আপনার যেহেতু ব্যথা কমপ্লেন করেছেন, আপনি নিশ্চিন্ত মনে আপনার নিকটস্থ একজন চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হন। আপনি যে দেখতে কম পাচ্ছেন এটা, এবং পাশাপাশি আপনার চোখে যে ব্যথা, নিশ্চয়ই সেটার একটা সমাধান। স্যার, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন, Please. তার ফোনটাও নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার পরিচয়টি বলুন। মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা থেকে বলছি। জি, আমি তো চশমা পরি, কিন্তু চশমা খোলার পর আমি যখন হাঁটাহাঁটি করি তখন ঝাপসা দেখি সবসময়। আচ্ছা আচ্ছা, চোখে ঝাপসা দেখেন। আপনার বয়সটা কত একটু বলবেন প্লিজ? 48। 48। অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো আমরা আপনার কথা শুনে যেটুকু বুঝলাম, অর্থাৎ আপনার চশমাটা আপনি সবসময় পরেন। চশমা কিন্তু দুই ধরনের। আমরা একটা কাউকে কাউকে বলি কনস্ট্যান্ট ইউজের জন্য, আর কাউকে কাউকে বলি নিয়ার ওয়ার্ক। তো উনি যেহেতু বললেন যে উনি চশমা যখন পরেন তখন ঠিক আছে, চশমা খুললে উনি ঝাপসা দেখেন, তার মানে হচ্ছে ওনার রিফ্র্যাক্টিভ এরর আছে, বোথ ডিস্টেন্স অ্যান্ড নিয়ার। যেহেতু 48, কাজেই দূরে এবং কাছে মিলানোই তার হয়তো চশমাটা আছে।
তো সেই চশমাটা যখন আপনি খুললে পরে আপনাকে তো চশমাটা দেয়াই হয়েছে, আপনি কম দেখেন এইটার জন্য। তো চশমা খোলার তাৎক্ষণিক পরপর আপনাকে একটু ঘোলা ভাব হতে পারে, এবং পাওয়ারটা যদি খুব কাছাকাছি অল্প স্বল্প থাকে, তারা কিন্তু খুব গ্রস ডিফারেন্সটা বুঝতে পারে না। মনে করেন সামান্য পর 0.5, 0.75 বা 1 এ ধরনের যারা চশমা পরে তারা চশমা দিয়ে ভালো দেখে, চশমা ছাড়াও তারা খুব ইজিলি চলাফেরা করতে পারে। কিন্তু যাদের চোখের পাওয়ারটা একটু বেশি, তারা আসলে কিন্তু চশমা খুললে পরেই তারা কম দেখে। সো এটা আর কিছুই না, এটা আপনার চশমার পাওয়ারটা যেটা আছে সেটা দিয়ে যদি আপনি চশমা দেওয়া অবস্থায় ভালো থাকেন, আপনি চশমা পরেই চলাফেরা করেন। আর যদি আপনার কাছে এরকম অনুভূত হয় যে এই চশমাটি দিয়েই আপনি যখন নিয়েছিলেন তখন ভালো দেখতেন, কিন্তু ইদানিং এই সমস্যাটা দেখা দিয়েছে, তাইলে আমরা হয়তো ধরে নিতে পারি যে হয়তো আপনার চশমার পাওয়ারটা পরিবর্তন হয়েছে। তাহলে আপনাকে একটু ডাক্তারের শরণাপন্ন হতে হবে। স্যার, আমরা ল্যাসিক নিয়ে কথা বলছিলাম, ল্যাসিক সার্জারি, এই সার্জারি করার আগে আমাদের কি কি প্রস্তুতি নিতে হয়? যে ল্যাসিকের জন্য আলাদা তেমন কোনো প্রস্তুতির দরকার নেই। মূলত প্রস্তুতি যেটা করার সেটা ওই বিশেষজ্ঞ উনিই করবেন। আচ্ছা। বেশ কয়েকটা পরীক্ষা নিরীক্ষা করা হয়, তার মধ্যে একটা পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট, যে সেটা হচ্ছে কর্নিয়াল টোপোগ্রাফি বলি আমরা, অর্থাৎ কর্নিয়ার স্ট্রাকচারটা, এটা থিকনেস কত, এটা শেপ কীরকম, এটা কি কনিক্যাল শেপ কিনা, একটা স্ট্যান্ডার্ড কার্ভেচার আছে সেই কার্ভেচারটা আছে কিনা, এই টেস্ট। আর পাশাপাশি আমরা সাধারণত একটু রেটিনা স্পেশালিস্টকে দিয়ে চোখের রেটিনাটা পরীক্ষা করে নিই। কোনো সার্জন আছেন উনি নিজেই কনফিডেন্ট, উনি নিজেই রেটিনা পরীক্ষা করে প্রসিড করেন। আর যিনি রোগী ওনার জন্য তেমন কোনো প্রস্তুতি নাই, তবে সবে একটা জিনিস আমরা, এটা ডক্টরই ওনাকে অ্যাডভাইস করবেন, তারপর আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে কেউ যদি আগের থেকে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন, তাইলে অন্তত আপনি 1 মাস আগের থেকে কন্ট্যাক্ট লেন্সটা অফ করে দিবেন, আপনি শুধু চশমা পরেই থাকবেন। আর অপারেশনের আগের দিন অর্থাৎ লেজারের আগের দিন আমরা 1 দিনের জন্য একটা ড্রপ ব্যবহার করতে বলি, যেই ড্রপটা ওনাকে পরবর্তীতেও কন্টিনিউ করতে হয়। অনেক ধন্যবাদ স্যার। আমরা একটি ফোন নিচ্ছি, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে, আপনার পরিচয়টি বলুন। দুঃখিত, লাইনটি কেটে গেছে। স্যার, ল্যাসিকের পরে আমাদের কি কি নিয়ম মেনে চলতে হয়? আচ্ছা, ল্যাসিক করার পরে আপনাকে দুটো জিনিস মেনে চলতে হয়। একটা হচ্ছে আপনি 1 সপ্তাহের জন্য চোখে পানি লাগাতে পারবেন না, 1 সপ্তাহের জন্য। আর চোখে রাবিং করতে পারবেন না, ঘষা দিতে পারবেন না। কারণ যেহেতু আমি বললাম যে ওটা একটা ফ্ল্যাপ তুলে তারপরে লেজার দেওয়া হয়েছে, ওটা আবার রিপোজিট করা হয়েছে, ওটাতে কিন্তু কোনো স্টিচ বা অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল দেওয়া হয়নি। কাজেই যদি গ্রসলি আমরা যেমন চোখে যদি ইরিটেশন হয়, চোখ চুলকায়, তখন আমরা যে চোখে ঘষাটা দেই, এইটা আপনাকে 1 সপ্তাহেও অ্যাভয়েড করতে হবে। আর পানি লাগানো যাবে না। বাট আপনি কিন্তু গলা পর্যন্ত ভিজিয়ে গোসল করতে পারবেন, কুলি করতে পারবেন, ব্রাশ করতে পারবেন, শেভ করতে পারবেন, শুধু চোখে পানি লাগানোটা অ্যাভয়েড করতে হবে। এটা হচ্ছে এক। আর একটা হচ্ছে যে আপনি যদি সুইমিংয়ের কোনো অভ্যাস থাকে, কেউ আছে সুইমিং করেন, এটা তাদেরকে অন্তত 2 সপ্তাহ ওয়েট করতে হবে। বাট ডে 1 থেকে অর্থাৎ পরের দিন থেকে আপনি আপনার নর্মাল স্বাভাবিক অ্যাক্টিভিটিস, অফিস ওয়ার্ক, কলেজে যাওয়া, স্কুলে যাওয়া সব করতে, ইভেন যারা স্পোর্টসম্যান তারা পরদিন থেকে স্পোর্টসম্যান কাজও করতে পারবেন। স্যার, আপনি এখন যেখানে কাজ করছেন সেখানে এই মানে অ্যারিস্টো আই হসপিটালে, সেখানে কি রিফ্র্যাক্টিভ সার্জারির এই যে পদ্ধতিগুলো কথা আমরা জানলাম, এগুলো সবগুলোই কি আছে? অ্যারিস্টো আই হসপিটাল আমাদের রিফ্র্যাক্টিভ সার্জারির সবগুলি প্ল্যাটফর্ম অ্যাভেলেবল আছে। পিআরকে, ল্যাসিক, কনভেনশনাল ল্যাসিক, ফেমটো ল্যাসিক, স্মাইল এবং সর্বশেষ প্রযুক্তি যেটা প্রেস বিয়ন্ড। এই প্রেস বিয়ন্ডটা হচ্ছে, মনে করেন আপনার দূরে এবং কাছে দুটোই পাওয়ার আছে। আপনি যদি প্রেস বিয়ন্ড করেন, আপনি দূরে এবং কাছে দুটোই কারেকশন হবে। কিন্তু ল্যাসিক বা স্মাইলে আমরা শুধু দূরেরটা কারেকশন করতে পারি। কারো যদি কাছের সমস্যা থাকে, ওইটা ল্যাসিক বা স্মাইলে কারেকশন করা যায় না। কিন্তু প্রেস বিয়ন্ডে যদি শুধু কাছের পাওয়ার থাকে সেটাও কারেকশন করা যাবে। আর কারো যদি প্রি এক্সিস্টিং আগের থেকে ডিস্টেন্স পাওয়ার ছিল, এখন নিয়ারও পাওয়ার লাগছে, সেটাও কারেকশন করা যাবে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা এই চোখের স্বাস্থ্য নিয়ে অনেক কিছু জানতে পারলাম, এবং আমার ধারণা যে আজকে যারা দর্শক যারা আমাদের সাথে ছিলেন তারাও এই বিষয়গুলো জেনেছেন এবং কিছুটা হলেও জানতে পেরেছেন চোখের চিকিৎসা সম্পর্কে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের অনুষ্ঠানটি অনেক ধৈর্যের সাথে দেখেছেন এবং আপনার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে উপকৃত করেছেন। স্যার, আপনাকেও আন্তরিক কৃতজ্ঞতা আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং আরটিভির পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আরটিভিকে ধন্যবাদ, এবং আরটিভির যারা দর্শক শ্রোতা তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
প্রিয় দর্শক, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। সুন্দর একজোড়া চোখ দিয়ে যেন আমরা আমাদের এই পৃথিবীকে মৃত্যুর আগ পর্যন্ত দেখতে পারি, সৌন্দর্য উপভোগ করতে পারি, সেটিই প্রত্যাশা। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।